আসসালামু আলাইকুম। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে উত্তেজনা থামছে না ভারত পাকিস্তানের মধ্যে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উত্তেজনা ছড়ানোর অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। কুরস্ক মুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা রাশিয়ান আর্মির। ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ২০, আহত ৭ শতাধিক। বিডিফিউজ এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কাশ্মীরে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা কমছে না ভারত পাকিস্তানের মধ্যে, বরং প্রতিদিন ভারত কাঁপছে উত্তেজনার জ্বরে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত ভারতের বিমান, নৌ ও স্থলবাহিনী। বিভিন্ন এলাকায় চলছে ভারতীয় এয়ার ফোর্সের মহড়া। এর মধ্যে শুক্রবার মহড়ার সময় ভারতের মধ্যপ্রদেশে শিবপুরী জেলায় ভুল করে একটি বোমা হামলা চালিয়েছে ভারতীয় এয়ার ফোর্স। একটি বাড়ির উঠানে এই বোমা আঘাত করলেও সৌভাগ্যক্রমে কেউ নিহত হননি এই হামলায়। ভারতীয় এয়ার ফোর্সের পক্ষ থেকে একে একটি দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করে বিবৃতি দেওয়া হয়েছে। কাশ্মীরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ভারতীয় লোকজন বাংকারে আশ্রয় নেবার প্রস্তুতি নিচ্ছে বলেও খবর বেরিয়েছে ভারতীয় গণমাধ্যমে। এতে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকার বিভিন্ন কমিউনিটি বাংকার প্রস্তুত করা হচ্ছে যুদ্ধের সময় আশ্রয় নেবার জন্য। পাকিস্তানেও চলছে উত্তেজনা। পাকিস্তান এয়ারফোর্স নিয়মিত মহড়া পরিচালনা করছে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায়। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার জন্য ভারতের বিরুদ্ধে কঠোর পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেছেন, সিন্ধু নদী দিয়ে হয় পানি প্রবাহিত হবে, নয়তো রক্ত বইবে। সিন্ধু নদী আমাদের এবং আমাদেরই থাকবে। এদিকে কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান আর্মির ওপর হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। শুক্রবারের এই হামলায় নিহত হয়েছে পাকিস্তান আর্মির ২ সেনা। শনিবার পাকিস্তান আর্মির পাল্টা হামলায় নিহত হয়েছে ১৫ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনাকে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা নেবার সর্বোচ্চ চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অতীতের এই ধরনের বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনায় দেখা গেছে, নরেন্দ্র মোদী সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বিশেষ করে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে জম্মু শ্রীনগর মহাসড়কে ভারতীয় সেনা কনভয়ের ওপর হামলার পর মোদী সরকারের জনপ্রিয়তা শতকরা ৮ ভাগ বৃদ্ধি পায়। ওই হামলায় তখন নিহত হয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের ৪০ সদস্য। তাই এবারও কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। এরই অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে চলছে উত্তেজনাকর বক্তব্য। নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ যা ভারতের অর্থনীতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মোদী সরকারের এসব বক্তব্য এবং পদক্ষেপে খুশি হচ্ছে মোদী ও বিজেপি ভক্ত উগ্র হিন্দু সম্প্রদায়। প্রতিদিন চরম উস্কানিমূলক আর উত্তেজনাপূর্ণ নানা ধরনের খবর পরিবেশন করে চলছে গদি মিডিয়া নামে পরিচিত ভারতের মোদী অনুগত বিভিন্ন গণমাধ্যম। এক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছে ভারতের পশ্চিম বাংলার বাংলাভাষী আনন্দবাজার সহ অনেক পত্রিকা। রোববার আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য ভারতকে সবুজ সংকেত দিয়েছেন মোদীর বন্ধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতের সন্ত্রাসী হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এর নিন্দা জানিয়ে যেসব বক্তব্য ও বিবৃতি দিয়েছেন, সেগুলোকে আনন্দবাজার উল্লেখ করেছে পাকিস্তানে হামলা চালানোর সবুজ সংকেত হিসেবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মোদী ভক্ত হিন্দু ধর্মাবলম্বী তুলসী গ্যাবার্ডের বিবৃতিকে উল্লেখ করেছে প্রথমে। তুলসী গ্যাবার্ড ২২ এপ্রিলের ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এর সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি প্রদানের ক্ষেত্রে ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যকে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের হামলা পরিচালনার সবুজ সংকেত হিসেবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন কর্মকর্তা কাশ্মীরের ঘটনায় ভারতের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে বলে উল্লেখ করেছেন। এসব বিবৃতিকেও পাকিস্তানে ভারতের হামলার প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থন হিসেবে দেখানোর চেষ্টা করেছে আনন্দবাজার সহ অনেক গণমাধ্যম।
অনেক নিরাপত্তা ও সামরিক বিশ্লেষকের মতে 22 এপ্রিলের ঘটনা ভারত নিজেই ঘটিয়ে থাকতে পারে মোদী সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। ঘটনার কোনো তদন্ত ও প্রমাণ ছাড়াই তারা সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে ভারতে মুসলমানদের বিরুদ্ধে মোদী সরকারের চলমান দমন পীড়নের বৈধতা এবং আরও দমনমূলক পদক্ষেপ গ্রহণের জন্য এই ধরনের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে। ভারতে মুসলমানদের ৩৯ লাখ একর ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গোটা ভারত জুড়ে বর্তমানে বিক্ষুব্ধ মুসলমানরা। ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত বিভিন্ন স্থাপনা, মসজিদ, বিভিন্ন ধরনের দাতব্য প্রতিষ্ঠান অনেকদিন ধরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে ভারত সরকার। আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে এই খবর। বিভিন্ন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে চলছে নানা ধরনের বৈষম্য ও দমনমূলক আচরণ। কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা এবং সেখানে বাড়ানো হয়েছে বিপুল সংখ্যক ভারতীয় সেনা। এসব ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছে ভারতের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্পকে মোদির বিশেষ বন্ধু হিসেবে আখ্যায়িত করা হলেও ক্ষমতায় আসার পর দেখা গেল ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে একের পর এক চরম অপমানমূলক পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির প্রতিবেদনে রয়ের কেবল সমালোচনা নয়, বরং সরাসরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংস্থাটির নানা ধরনের অপকর্মের কারণে। প্রতিকূল পরিস্থিতি এড়াতে এবং মুসলমানদের ওপর পরিচালিত দমন পীড়নমূলক নীতি যে সঠিক তা প্রমাণের জন্য কাশ্মীরে এই ধরনের সন্ত্রাসী ঘটনা পরিকল্পিত হিসেবে মনে করেন অনেক বিশ্লেষক। ভারত বিশ্বকে দেখাতে চাচ্ছে তারা মুসলমান ও ইসলামী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত। আর এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পরিবার সহ ভারত সফর করছিলেন। ইতিমধ্যে কাশ্মীরের ঘটনায় ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোন করে কথা বলেছেন মোদির সাথে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান উগ্র হিন্দুত্ববাদী তুলসী গ্যাবার্টকেও ভারত তার পক্ষে ব্যবহার করার সুযোগ পাবে এই ঘটনার মাধ্যমে। পোপের দাফন অনুষ্ঠান উপলক্ষে শনিবার ভ্যাটিকান সিটিতে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকের পরপরই রাশিয়ার প্রতি আকস্মিক সুর পাল্টে গেল ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধ করে শান্তি চান কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার মনে হচ্ছে সে অনেক আগে থেকে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। আমার প্রতিনিধি যখন পুতিনের সাথে আলোচনা করছেন তখনও রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে। এটা মেনে নেওয়া যায় না। ডোনাল্ড ট্রাম্প বরাবরই পুতিনের প্রশংসা করে আসছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি এবং তার প্রশাসনের অবস্থান ও বক্তব্যকে রাশিয়ার প্রতি পক্ষপাতমূলক হিসেবেই আখ্যায়িত করে আসছে বিশ্ব। তবে মাঝে মধ্যে তিনি পুতিনের সমালোচনা করেও বক্তব্য দিয়েছেন। কিন্তু গত এক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অনেকে কড়া সুরে জেলেনস্কির তীব্র সমালোচনা করেন এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে প্রকাশ্যে বক্তব্য দেন। কিন্তু এরই মধ্যে আবার শনিবার আকস্মিক রাশিয়ার প্রতি সুর চড়া করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন অস্থির ও বিশ্বাসযোগ্যহীন প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করলেন। চীন, কানাডা সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের মাধ্যমেও তিনি তার অস্থিরতা, পরিকল্পনাহীনতা, সিদ্ধান্তহীনতার বারবার প্রমাণ দিয়েছেন। আকস্মিক শুল্ক বৃদ্ধি এবং বিরূপ পরিস্থিতি ও চাপের কারণে নতি স্বীকার করে আবার শুল্ক কমানোর মাধ্যমে ট্রাম্প অনেক খামখেয়ালিপনার প্রমাণ দিয়েছেন। ফলে দিন দিন কমছে তার কথার ওজন এবং হুমকির গুরুত্ব। জেলেনস্কির মতো যুক্তরাষ্ট্রের পাপেট নেতাও ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে জড়াতে তাই পরোয়া করেন না। রাশিয়া শনিবার আনুষ্ঠানিকভাবে বলেছে কুরস্ক এখন সম্পূর্ণরূপে ইউক্রেনের দখলমুক্ত। রাশিয়ান সেনাপ্রধান ভ্যালেরি গ্রাসিমভ আনুষ্ঠানিক এই ঘোষণা দেন। ঘোষণায় গ্রাসিমভ ধন্যবাদ জানান কুরস্কে উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বপূর্ণ অবদানের জন্য। আর এর মাধ্যমে রাশিয়া প্রথমবার স্বীকার করল কুরস্কে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন বিষয়ে। রাশিয়ান সেনাপ্রধান দাবি করেন, কুরস্কে ইউক্রেন আহত নিহত সেনার সংখ্যা ৭৬,০০০। ২০২৪ সালের ৬ অগস্ট কুরস্কের বিশাল এলাকা দখল করে নেয় ইউক্রেন আর্মি। ব্যাপক ধ্বংস এবং উভয় পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৮ মাসের মাথায় রাশিয়া কুরস্ক মুক্ত করল ইউক্রেন সেনাদের দখল থেকে। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর
বন্দর আব্বাসে শনিবার ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে কমপক্ষে ২০ জন, আহত ৭ শতাধিক। বন্দর আব্বাসের অবস্থান হরমুজ প্রণালীর কাছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত একটি প্রণালী। সারা বিশ্বের ৫ ভাগের ১ ভাগ জ্বালানি তেল বহন করা হয় এই প্রণালী দিয়ে। ইরান নিয়ন্ত্রিত এই প্রণালী ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র, ইরান এবং বিভিন্ন আরব দেশের মধ্যে। বন্দর আব্বাসের শহীদ রাজি পোর্টে শনিবারের বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ইরানের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে একটি প্রশাসনিক ভবনের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপর খবরে বলা হয়েছে কয়েকটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে গাজায় চলমান রয়েছে ইসরায়েলের গণহত্যা এবং জাতিগত নিধন। প্রতিদিন ইসরায়েলের হামলায় গাজায় নিহত হচ্ছে কমপক্ষে ৫০ ফিলিস্তিনি। শনিবার নিহত হয়েছে কমপক্ষে ৪০ জন। এর আগের দিন শুক্রবারও ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৫০ জনের বেশি। এদিকে গাজার সুজাইয়া এলাকায় শনিবার হামাসের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের একজন ক্যাপ্টেন এবং একজন সেনা। ইসরায়েল আর্মি স্বীকার করেছে এই নিহতের ঘটনা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।